সেশনে ভুলে গেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের আসার সময়, এটা হচ্ছে আমাদের স্বপ্ন দেখার সময়। ঠিক আছে। অ্যান্ড নেক্সট প্যারা, জানকী দাস মেহরা ওয়াজ এ ইয়ং স্পোর্টসম্যান ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তাহলে প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মানে কি? কি মানে? তো, মানে যখন ইন্ডিয়া স্বাধীন হয়নি। হ্যাঁ, when India was under British reign, ব্রিটিশ রেজিম যেটা, তার আন্ডারে যখন ছিল, বিফোর ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্ট, মানে বিফোর 1947, at that time we call pre-independent India. আচ্ছা, তো বলেছে জানকী দাস মেহরা। তো জানকী দাস মেহরা মানে স্বাধীনতার পূর্ববর্তী যে ভারত, সেখানে জানকী দাস মেহরা একজন ইয়ং স্পোর্টসম্যান, মানে একজন তরুণ ক্রীড়াবিদ ছিলেন। হি ওয়াজ ফায়ার্ড বাই দ্য জিল অফ অ্যাচিভ, মানে জিল মানে হচ্ছে, হি ওয়াজ ফায়ার্ড মানে দেখো তিনি মানে কোন একটা ফায়ার মানে আগ্রহী ছিল খুব। তিনি সাফল্য অর্জনের প্রবল যে আগ্রহে কিন্তু অনুপ্রাণিত ছিল। হি ওয়াজ বাই দ্য জিল অফ অ্যাচিভ, মানে জিল অফ অ্যাচিভ মানে সাফল্য অর্জন করার জন্য। সাফল্য অর্জন করার জন্য হি ওয়াজ ফায়ার্ড মানে তিনি আহ মানে অনুপ্রাণিত ছিলেন, মানে গভীরভাবে, মানে খুব ভাবে তিনি সাকসেস হতে চান আর কি, মনের মধ্যে প্রচন্ড প্রচেষ্টা ছিল। ঠিক আছে। এই তার যে মনের মধ্যে চরম চাওয়া যে টু অ্যাচিভ দ্য সাকসেস, সেটাকে বলা হচ্ছে, সেটাকে এক্সপ্রেস করা হচ্ছে অ্যাকচুয়ালি, হি ওয়াজ ফায়ার্ড বাই দ্য জিল অফ টু অ্যাচিভ। হি মেড এ মার্ক ইন দ্য ফিল্ড অফ সাইক্লিং অ্যান্ড ওন মেনি টাইটেলস অ্যাট ন্যাশনাল মিটস। হি মেড এ মার্ক ইন দ্য ফিল্ড অফ, তাহলে তিনি মানে তার ছাপ ছেড়ে গেছেন, এটা যদি আমরা ওপর মানে সিম্পল মিনিং করে দিই, তাহলে অ্যাকচুয়ালি এটা বলতে চাইছে হি মেড এ মার্ক ইন দ্য ফিল্ড অফ সাইক্লিং অ্যান্ড ওন মেনি টাইটেলস অ্যাট ন্যাশনাল মিট। তিনি সাইক্লিং এর নিজের ছাপ রেখে গেছেন এবং জাতীয় প্রতিযোগিতায় কিন্তু ন্যাশনাল মিটসে তিনি বহু খেতাব জিতেছিলেন। He dreamed of the day when he would prove his worth at international contest too. তিনি স্বপ্ন দেখতেন যে একদিন তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতাতে, মানে যেখানে বিভিন্ন দেশের মধ্যে ভেরিয়াস কান্ট্রিজ যেখানে পার্টিসিপেট করে, সেই প্রতিযোগিতার মধ্যেও তিনি নিজের যোগ্যতা কিন্তু প্রমাণ করবে। অ্যান্ড দেন ইন 1946, তারপরে 1946 সালে হি ওয়াজ নমিনেটেড টু পার্টিসিপেট ইন দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অ্যাট জুরিচ। তারপরে 1946 সালে জুরিকে একটা অনুষ্ঠিত হলো বিশ্ব চ্যাম্পিয়নশিপে, তিনি কিন্তু অংশগ্রহণ করার জন্য মনোনীত হলেন। অ্যাট লাস্ট, সব শেষে, হি হ্যাড দ্য চান্স, তার একটা সুযোগ ছিল, টু মেক হিজ ড্রিম কাম ট্রু। কি সুযোগ ছিল? তার এই স্বপ্নটা পূরণের একটা সুযোগ এলো সেই সময়, কারণ ইন্টারন্যাশনাল লেভেলে তিনি জয়েন করেছেন, এবার চান্স পেয়েছেন একটা স্পোর্টস ইভেন্টে নিজেকে প্রমাণ করার। জানকী দাসের সিলেকশন ওয়াজ রিপোর্টেড বাই দ্য মিডিয়া। গান্ধীজি, সরি, এই জানকী দাসের যে সিলেকশনটা, তিনি যে সিলেক্ট হয়েছে, এইটা কিন্তু মিডিয়াতে ছড়িয়ে গেল। এটা মিডিয়াতে ছড়িয়ে গেল, মিডিয়া রিপোর্ট করতে লাগলো। গান্ধীজি রিড দ্য নিউজ, গান্ধীজি খবরটা পড়লো, অ্যান্ড ইট চিয়ার্ড হিম ট্রিমেন্ডাসলি, এবং তিনি খুব আনন্দিত হলেন এই খবরটা পড়ে। ফর হি বিলিভড ফিজিক্যাল ফিটনেস লিড টু মেন্টাল অ্যালার্টনেস, which in turn set the stage for bold actions. এবার দেখো কেন গান্ধীজি এটা মানে খুব আনন্দিত হলো, কারণ তিনি বিশ্বাস করতেন যে ফিজিক্যাল ফিটনেস যদি আমাদের ভালো থাকে, তাহলে কিন্তু আমরা যে তোমার মেন্টাল, আমাদের যে ফিটনেসটা বা মেন্টাল অ্যাওয়ারনেস, যেটা আমাদের মানসিক যে সক্রিয়তাটা, সেটা কিন্তু হুইচ ইন টার্ন সেট দ্য স্টেজ ফর বোল্ড অ্যাকশন, সেটা কিন্তু একটা সুযোগ তৈরি করে কিসের জন্য? বোল্ড অ্যাকশন, মানে বড় স্টেপ নেওয়ার জন্য। কোন একটা বড় ডিসিশন, কোন একটা বড় সিদ্ধান্ত আমরা তাহলে খুব মানে ভালোভাবে নিতে পারবো। ঠিক আছে, যদি আমাদের ফিজিক্যাল ফিটনেস থাকে, তবে আমাদের মেন্টাল ফিটনেসটা ওখান থেকে অ্যাক্টিভ হয় ভালো। অনলি বাই বোল্ড অ্যাকশন উড দ্য নেশন গেইন ফ্রিডম।
এটাই হচ্ছে কারণ গান্ধীজির এক্সাইটমেন্টে। বলছে একমাত্র সাহসী পদক্ষেপের মাধ্যমে কিন্তু আমাদের জাতি স্বাধীনতা পেতে পারে। বোল্ডনেস, খুব সুন্দর এই লাইনটা। বোল্ডনেস ইজ হোয়াট দ্য ইউথ শো ইন অ্যাবান্ডেন্স। মানে বোল্ডনেস, সাহসিকতা হলো সেটা যা যুবকরা প্রচুর পরিমাণে দেখায়, একমাত্র যুবকরাই সাহসিকতাটা বেশি দেখাতে পারে। সো গান্ধীজি's hope centered on the youth of India, and rightly so. তাই গান্ধীজি আশা করতেন ভারতের যুবকদের ওপর, তার আশাটা গান্ধীজি বেশি ছিল, এবং যেটা খুব যথার্থই ছিল, যুবকরাই একমাত্র পরিবর্তন আনতে পারে। আমরা যে ফ্রিডম ফাইটার্স দেখেছি তাদের মধ্যে ম্যাক্সিমাম দেখবে আমরা ইউথ পেয়েছি সেই সময়। সে নেতাজি বলো, সে ভগৎ সিং বলো, সে তুমি ক্ষুদিরাম বোস বলো, সবাই তারা ইউথ ছিলেন। Every time a young person showed his worth in any field, Gandhiji felt happy, and in Janaki Das, he saw a bright future for Indian sports. দেখো, এভরি টাইম ইনি টাইম এই ইয়ং পার্সন শোড হিজ, যখনই কোনো যুবক যে কোনো ক্ষেত্রে যখন নিজের যোগ্যতা দেখিয়েছেন, ইন এনি ফিল্ড, যে কোনো ফিল্ডে, গান্ধীজি ফেল্ট হ্যাপি, গান্ধীজি খুব খুশি হতেন। অ্যান্ড ইন জানকী দাস, এবং জানকী দাসের ক্ষেত্রেও হি স এ ব্রাইট ফিউচার ফর ইন্ডিয়ান স্পোর্টস, তিনি দেখেছিলেন ভারতীয় খেলার একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। ইন দ্য উইকলি ম্যাগাজিন হরিজন, এই যে গান্ধীজির লেখা একটা ম্যাগাজিন ছিল যেটা সপ্তাহে বেরোতো একবার, উইকলি ম্যাগাজিন মানে সপ্তাহে একবার যেটা বেরোতো, হুইচ রিলিজড ওয়ান্স ইন এ উইক, তো এইটার নাম হচ্ছে হরিজন। সেই হরিজন পত্রিকায় গান্ধীজি লিখেছিলেন অ্যাবাউট দ্য সিলেকশন অফ জানকী দাস, জানকী দাসের সিলেকশনের কথাটা, উইশিং হিম বেস্ট লাক, অ্যান্ড হি উইশড হিম বেস্ট বেস্ট অফ লাক। He exhorted the youth of India to get ready for the challenging tasks ahead. He exhorted মানে হচ্ছে তিনি ভারতের যুবকদের সামনে আসা যে চ্যালেঞ্জিং কাজ তার জন্য প্রস্তুত থাকতে মানে আহ তাদের প্রস্তুত থাকার জন্য কিন্তু আহ্বান করেছিলেন একটা। হি এক্সহর্টেড দ্য ইউথ অফ ইন্ডিয়া, একটা আহ্বান করে, এক্সহর্টেড মানে আর্ট, মানে জানিয়েছিলেন, একটা আহ্বান জানিয়েছিলেন, অ্যান্ড টু ইউথ অফ ইন্ডিয়া, ভারতের যুবকদের, টু গেট রেডি ফর দ্য চ্যালেঞ্জিং টাস্ক ahead, এই চ্যালেঞ্জিং টাস্ক যেটা সামনে আসতে চলেছে তার জন্য। From among the youth would come the administrators, scientists, technologists, soldiers, sportsmen, and even rebels of the future. কারণ যুবকদের মধ্যে থেকেই আসবে ভবিষ্যতের অ্যাডমিনিস্ট্রেটরস মানে প্রশাসক, সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী, এদের মধ্যে থেকেই হবে টেকনোলজিস্ট, প্রযুক্তিবিদ যে হবে, ভালো টেকনোলজি ইউজ করবে, যে সোলজার সৈনিক, স্পোর্টসম্যান খেলোয়াড়, ইভেন রিবেলস অফ দ্য ফিউচার, এমনকি ভবিষ্যতে যে বিদ্রোহীরা উঠবে, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, who will fight for the right things, who will fight for our independence, who will fight for our great future, তারা কিন্তু এই এই ইউথ থেকেই উঠে আসবে, এটা তিনি বিশ্বাস করতেন, যেটা সত্যি কথা। তাই তো, বলো এইটুকু তুমি পড়ে বলো কোনো কোয়েশ্চেন থাকলে। আচ্ছা, এখনো সরি সরি, দাঁড়া, এই পেজটা শেষ করি, তারপরে তুমি টাইম, আমি আমি ভাবলাম হয়তো পেজটা শেষ হয়ে যাবে। বেশ, নেক্সট। ওয়েন জানকী দাস, যখন জানকী দাস হিয়ার্ড, যখন শুনেছিলেন, হ্যাঁ, যখন জানকী দাস শুনেছিলেন যে ফ্রম এ ফ্রেন্ড, একটা বন্ধুর কাছ থেকে, দ্যাট হি হ্যাড বিন মেনশনড ইন গান্ধীজিস আর্টিকেল, যে তাকে গান্ধীজির একটা আর্টিকেলে উল্লেখ করা হয়েছে, মেনশন করা হয়েছে, হাউ হ্যাভ আই ড্রন দ্য অ্যাটেনশন অফ গান্ধীজি এক্সক্লেইম, তিনি অবাক হয়ে গেলেন যে আমি কিভাবে গান্ধীজির দৃষ্টিটা আকর্ষণ করলাম, গান্ধীজি কিভাবে আমাকে এত মানে আহ, আমাকে চিনতে পারলো আর কি, গান্ধীজি এত এত বড় একজন মানুষ। তো হি ওয়াজ মানে শকড আমরা বলতে পারি। And গান্ধীজি সিজ দ্য ফিউচার অফ ইন্ডিয়া ইন এভরি অ্যাচিভমেন্টস অফ দ্য ইউথ, এবং গান্ধীজি কি করলো, যুবকদের প্রতিটি সাফল্যের মধ্যে ভারতের যে ভবিষ্যৎটা সেটা কিন্তু দেখতে পেল। ইউ হ্যাভ ফাউন্ড এ প্লেস ফর ইয়োর সেলফ অ্যাট দ্য জিউরিচ চ্যাম্পিয়নশিপ। হ্যাঁ, তার মানে আম, বলছে যে তুমি জুরিক চ্যাম্পিয়নশিপে নিজের স্থান করে নিয়েছো। হ্যাঁ, তুমি জুরিক চ্যাম্পিয়নশিপে নিজের স্থান করে নিয়েছো। So Gandhiji thinks that it is worthy of mention, the friend explained.
এক্সপ্লেইনড, মানে তার বন্ধুটা বলছে তাই গান্ধীজি ভেবেছে বা মনে করেছেন যে তুমি এটা, তোমাকে এই খবরের কাগজে বা এই পেপারে বা এই আর্টিকেলে উল্লেখ করার জন্য তুমি যোগ্য হয়েছো, তোমাকে উল্লেখ করা প্রয়োজন, সেই জন্য গান্ধীজি তোমাকে ওখানে মেনশন করেছে, সেই জন্য গান্ধীজি তোমাকে একটা আহ কি বলবো, তোমাকে দেশের সামনে তুলে ধরেছে, and made you a face of our country because you are representing our, you will represent our country at a national level. সেই জন্য বলো কোনো কোয়েশ্চেন তাহলে এটুকুর মধ্যে। স্যার গান্ধীজির আর্টিকেল মানে? গান্ধীজি নিজের আর্টিকেল, মানে নিজে ওই আর্টিকেলটা লিখতো ওই হরিজন পত্রিকায়। এটা এসএসটি তো পরবর্তীকালে একটু উঁচু ক্লাসে পড়বে, যে গান্ধীজি নিজের, ওটা শর্ট কোয়েশ্চেন থাকে জিকে টিকে, যে গান্ধীজি নিজের লেখা একটা আর্টিকেলের নাম বলো। মানে আমাদের যেমন এখন, তখনকার দিনে তো সবে আর্টিকেল ফার্টিকেল এগুলো উঠছে, ভারতীয়রা আমরা ইউজ করছি, কারণ ইংরেজদের এগেনস্টে বা দেশের কোথায় কি কালচার কিরকম কি সমস্যা চলছে সেগুলো তুলে ধরার জন্য। সো এরকমই আর কি, গান্ধী নিজের পেপার একদম নিজে এটা বের করতেন, সেখানে তিনি নিজে নিউজ সিলেক্ট করতেন, নিজে লিখতে পারতেন একদম স্বাধীনভাবে। ঠিক আছে, সেই জন্য স্যার ওনার আর্টিকেল। নমিনেটেড। নমিনেটেড মানে তোমার কোনো কিছুর জন্য তোমার নামটা উপস্থাপন করা। হ্যাঁ, নমিনেট করা মানে উপস্থাপন করা, যে তুমি এখানে অংশগ্রহণ করতে পারো। ঠিক আছে, ধরো একটা রান কম্পিটিশন হবে, ওখানে তিনটে ছেলে, ধরো তিনটে ছেলের মধ্যে রান একটা কম্পিটিশন হবে, বা ধরো 8টা 10টা ছেলের মধ্যে হবে, তার মধ্যে কাদেরকে আমি সিলেক্ট করছি তারা হচ্ছে নমিনেটেড। বা সাধারণত এটা অ্যাওয়ার্ডের ক্ষেত্রে বেশি হয়, যে কে হয়তো স্কুলে কে কে ভালো পারফরমেন্স করেছে, ভালো ইমপ্রুভমেন্ট দেখেছে, তুমি তোমার বন্ধুর সাথে কিছু নাম আমরা হয়তো নমিনেট করলাম, তার মধ্যে যে বেস্ট তাকে প্রাইজ দেওয়া হবে, এরকম, এটাকেই বলে নমিনেটেড। নেক্সট। চুজ করা। হ্যাঁ, চুজ করা মানে চুজ করার জন্য প্রেজেন্ট করা বলতে পারো, চুজ করার জাস্ট আগে। নমিনেট করা মানে জাস্ট তার আগের যে স্টেপটা, মানে প্রেজেন্ট করা নামগুলোকে নমিনেট করা, যে এই ছেলের মধ্যে আমরা চুজ করব, জাস্ট তার বিফোর স্টেজ। আচ্ছা, নেক্সট। হিল। হ্যাঁ, বুঝতে পারলাম না, বলো। হিল মানে? কি মানে? জিল। জিল মানে হচ্ছে, ডেডিকেশন। হ্যাঁ, কোনো কিছুর জন্য তুমি খুব আগ্রহী, হ্যাঁ, তুমি খুব মানে এক্সাইটেড, বা খুব তুমি ওভারওয়েলড তুমি কোনো কিছু করার জন্য, সেটাকে বলা হয় জিলি, গ্রেট এনথুজিয়াজম ফর সামথিং। নেক্সট, এনিমোর? স্যার আর নাই। ওকে, নেক্সট কন্টিনিউ। চলো আমরা কন্টিনিউ করি তারপরে। নেক্সট বলেছে, জানকী দাস কুড নট কন্টেন হিজ জয়, জানকী দাস তার আনন্দ ধরে রাখতে পারছিল না। হি রাশ টু গেট এ কপি অফ এ হরিজন, সে তাড়াতাড়ি হরিজন পত্রিকার একটা কপি আনতে ছুটে গেল, যে হরিজন পত্রিকা তার নাম আছে, একটা কপি আনতে ছুটে গেল, যাতে রেখে দেবে যত্নে সারা জীবন। হি রিড দ্য আর্টিকেলস এ ডজন অফ টাইমস, তিনি প্রায় মানে 1 ডজনেরও বেশি বার সেই আর্টিকেলটা বারবার পড়েছে। হিজ ফেস গ্লোয়িং উইথ প্রাইড, তার মুখটা যেন গর্বে ভরে গেল, গর্বে উজ্জ্বল হয়ে গেল। হিজ এক্সাইটমেন্ট সুন গেভ ওয়ে টু ডিজায়ার, টু এ ডিজায়ার টু মিট গান্ধীজি অ্যান্ড সিক হিজ ব্লেসিং। তাহলে আম, তার যে উত্তেজনাটা, এটা খুব শীঘ্রই গান্ধীজির সঙ্গে দেখা করার, দেখা করে তার আশীর্বাদ নেওয়ার জন্য একটা ইচ্ছায় পরিণত হলো। মানে এতটাই সে এক্সাইটেড ছিল, এবার তার মনে একটা ইচ্ছে করছে আমি গান্ধীর সাথে দেখা করে গান্ধীজি আমি আশীর্বাদ নিতে চাই। Janaki Das sought an appointment with Gandhiji, who promptly replied, fixing the time, date, and place for the meeting. জানকী দাস গান্ধীজির সঙ্গে দেখা করার জন্য একটা সময় জানতে চাইলো, এবং গান্ধী তৎক্ষণাৎ তাকে উত্তর দিলেন, সাক্ষাতের সময়, তারিখ, তারপরে স্থান সবকিছু বলে দিল গান্ধীজি। অ্যাট দ্য অ্যাপয়েন্টেড টাইম, ঠিক সেই সময় জানকী দাস ওয়াজ ushered into the room where the Mahatma sat. তাহলে সেই নির্ধারিত সময় জানকী দাসকে সেই ঘরে নিয়ে যাওয়া হলো যেখানে গান্ধীজি বসতেন। হি সিগন্যাল জানকী দাস টু কাম ক্লোজার অ্যান্ড সিট বাই হিজ সাইড, তিনি গান্ধীজি তাকে সিগন্যাল দিলেন তুমি আমার কাছে এসো, আমার কাছে এসে এক জায়গায় বসো। আই নিড ইউর ব্লেসিং বাপুজি, সেড জানকী দাস সফটলি, জানকী দাস খুব হালকা স্বরে বললেন, বাপুজি আমি আপনার আশীর্বাদ চাই।
ইউ হ্যাভ আর্ন মাই ব্লেসিং অন মেরিট, বলছে তুমি তোমার যোগ্যতার দ্বারাই আমার আশীর্বাদ অর্জন করে ফেলেছো। ইউ হ্যাভ ওয়ান লরেলস বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, বলছে এটা একটা ফ্রেজ, লরেলস বাই ডিন্ট, নিচে নিশ্চয়ই ফ্রেজটা লেখা রয়েছে। আচ্ছা, লরেলস বাই ডিন্ট, আচ্ছা দেখো নিচে লেখা রয়েছে আলাদা আলাদা করে, যে প্রেজ অ্যাজ এ রেজাল্ট অফ, প্রেজ অ্যাজ এ রেজাল্ট অফ মানে কোনো কিছুর জন্য তারিফ করা, কোনো কিছুর জন্য মানে তোমাকে প্রশংসা করা। তো বলছে তুমি তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই সম্মান আর সাফল্যটা অর্জন করেছো, ইউ হ্যাভ ওন। বাট গান্ধীজি পস্ট, কিন্তু বলে গান্ধী থেমে গেল। দ্য পজ ট্রাভেল জানকী দাস, এই থেমে যাওয়াটা জানকী দাসকে একটা উদ্বিগ্ন করে তুললো। হোয়াট মেড দ্য মহাত্মা হল্ট এট দ্য ওয়ার্ড, বলছি কোন জিনিসটা গান্ধীজিকে থামিয়ে দিল, আর কি কথা রয়েছে, কি বলতে চাইছিলেন তিনি যেটা থেমে গেলেন তিনি। হি ওয়েটেড টেন্সলি, হিজ হার্ট বিটিং ভেরি ফাস্ট, তিনি একদম চিন্তায় যেন অপেক্ষা করতে লাগলেন, উত্তেজিত হয়ে গেলেন, আর তার হার্টবিটটা যেন বেড়ে গেল। গান্ধীজি হঠাৎ থেমে কেন গেলেন? দ্য মাহাত্মা স্ট্রেচ আউট হিজ হ্যান্ড, গান্ধীজি তার হাতটা বাড়ালেন, হেল্ড জানকী দাস বাই দ্য আর্ম অ্যান্ড স্মাইলড অ্যাট হিম অ্যাফেকশনেটলি। তাহলে হাত বাড়িয়ে জানকী দাসকে তিনি কি করলেন, তার হাতটা, জানকী দাসের হাতটা ধরলেন, অ্যান্ড স্মাইলড অ্যাট হিম, এবং তার দিকে একটা হাসলেন, অ্যাফেকশনাটলি মানে স্নেহ, একটা স্নেহ ভরা একটা হাসি বলতে পারি আমরা, মানে একটা যেন তার প্রতি একটা স্নেহ প্রকাশ করছে একটা যেন তার অ্যাকশনে। Okay. Then he said firmly yet sweetly, but you should not participate in sports meets under the auspices of any flag other than your own. আচ্ছা, দেখো বলেছে উম কিন্তু তোমার নিজের দেশের পতাকা ছাড়া অন্য কোনো পতাকার আন্ডারে মানে অধীনে তুমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। তখন আমরা কি জানতাম, ইংরেজরা যখন ভারত থেকে কাউকে পাঠাতো, যেহেতু ভারতে তারা উপনিবেশ স্থাপন করেছে, সেই জন্য কি করতো, তাদের ট্যালেন্টেড কেউ হলে তাদের পতাকা মানে ইংল্যান্ডের পতাকা দিয়ে তাকে পাঠাতো রিপ্রেজেন্ট, মানে সে নাকি ইংল্যান্ডকে রিপ্রেজেন্ট করবে। এটা একটা ভারতীয়দের অপমান, কারণ ভারতীয়রা ভারতকে রিপ্রেজেন্ট করবে। তো তারা সেই ক্রেডিটটা নেওয়ার জন্য কিন্তু তাদের কান্ট্রির পতাকা অনেক সময় পাঠাতেন সেই সময়। Janaki Das did not say a word as confused thought rushed through his mind. জানকী দাস কিচ্ছু বললেন না, কারণ তার মনের মধ্যে বিভিন্ন চিন্তা ঘুরপাক খেতে লাগলো। ইন্ডিয়া ওয়াজ নট ফ্রি, যেটা বলছিলাম, কেন করবে, কারণ ভারত তখন স্বাধীন ছিল না। দ্য নেশন হ্যাড নো ফ্ল্যাগ টু কল ইটস ওন, কারণ ভারতের কোনো ফ্ল্যাগ ছিল না সেই সময় নিজের ফ্ল্যাগ বলার মতন, যে দিস ইজ আওয়ার ফ্ল্যাগ, আওয়ার কান্ট্রি, এই ফ্ল্যাগটা আমাদের কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে। ডিড দ্য মাহাত্মা এক্সপেক্ট হিম টু কিপ অ্যাওয়ে ফ্রম দ্য জুরিচ চ্যাম্পিয়নশিপ বিকজ অফ দ্যাট, বলছে তাহলে কি মহাত্মা আশা করেছিলেন যে সে এই কারণে জুরিক চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন না, তিনি কি চাইছিলেন যে সে অংশ না নেক? দ্য থটস মেড হিম উইন্স, এই চিন্তায় তিনি কষ্ট পেতে লাগলেন। মানে উইন্স মানে হচ্ছে একটা কোনো কিছুর কারণে তোমার ফেসটা কোনো ব্যথার জন্য, কোনো পেনের জন্য তোমার ফেসের যে চেঞ্জটা, সেটাই বলা হয় উইন্স। হি হ্যাড ওয়ার্ক ফর ইয়ার্স টু গেইন রেকগনিশন, তাহলে তিনি বহু বছর ধরে পরিশ্রম করে গেছে এই পরিচয়টা, আজকের জায়গাটা পাওয়ার জন্য। হিজ সিলেকশন ফর দ্য চ্যাম্পিয়নশিপ ওয়াজ দ্য রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক, তার এই চ্যাম্পিয়নশিপের জন্য সিলেক্ট হওয়াটা তার কঠোর পরিশ্রমেরই ফল। বাট হি হ্যাড নট গিভেন এ থট টু দ্য ফ্ল্যাগ আন্ডার হুইচ হি উড পার্টিসিপেট, কিন্তু তিনি একবারও ভাবেননি যে তিনি কোন পতাকার অধীনে সেখানে অংশ নেবেন। ইট উড বি দ্য ব্রিটিশ ফ্ল্যাগ, বলছে এটা হয়তো হবে ব্রিটিশ পতাকা, নট দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ, ভারতীয় পতাকা নয়। অ্যাজ ইন্ডিয়ান হ্যাড নো ফ্ল্যাগ অফ ইটস ওন, যেহেতু তখন ইন্ডিয়ার কোনো নিজের পতাকা ছিল না। হাউ কুড জানকী দাস পার্টিসিপেট আন্ডার দ্য অসপিসাস অফ এ ফ্ল্যাগ দ্যাট ডিড নট এক্সিস্ট, বলছে কিভাবে জানকী দাস সেই ফ্ল্যাগে পার্টিসিপেট করতে পারে যে ফ্ল্যাগ এর কোনো এক্সিস্টেন্সই ছিল না, যে ফ্ল্যাগ কোনো কিছু এক্সিস্টেন্স। আচ্ছা, দেখো ডিড দ্য মহাত্মা ওয়ান্ট হিম টু স্ট্যান্ড ডাউন ফ্রম দ্য চ্যাম্পিয়নশিপ, সে ভাবছে তাহলে মহাত্মা গান্ধী কি চাইছেন তিনি চ্যাম্পিয়নশিপ থেকে যাতে সরে দাঁড়ান। হি ওয়েটেড উইথ বাউড হেড অ্যান্ড
ফর দ্য মহাত্মাস ইনস্ট্রাকশন, তিনি মাথা নিচু করে মহাত্মার নির্দেশের জন্য অপেক্ষা করতে লাগলেন। গান্ধীজি লাফড লাউডলি, গান্ধীজি হা হা করে হাসতে লাগলেন। সেড ইউর ফিয়ার্স মাই বয়, আই অ্যাম নট আস্কিং ইউ টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য চ্যাম্পিয়নশিপ। বলছে, তোমার ভয় দূর করো, সিড ইউর ফিয়ার্স, তোমার ভয় দূর করো আমার সন্তান, আমার পুত্র, আমার প্রিয়। আই অ্যাম নট আস্কিং ইউ, আমি তোমায় জিজ্ঞেস বলছি না চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়াতে। ইউ মাস্ট গো, তোমাকে অবশ্যই যেতে হবে। অনলি বাই কম্পিটিং উইথ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইউ ক্যান ইউ ইমপ্রুভ ইউর স্কিলস, শুধুমাত্র বিশ্বের সেরাদের সাথে প্রতিযোগিতা করলেই তুমি তোমার দক্ষতাটা উন্নত করতে পারবে। বেশ, নেক্সট, ও বাপুজি, আই হ্যাভ নো ওয়ার্ডস টু থ্যাংক ইউ। বলছে, ও বাপুজি, আমার কোনো শব্দই নেই আপনাকে ধন্যবাদ জানানো। জানকী দাস সাইড, জানকী দাস এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এতক্ষণ ভাবছিলেন যে উনি কি আমাকে মানা করছেন যেতে। আচ্ছা, বাট ইউ শুড কম্পিট উইথ অনলি আন্ডার দ্য ট্রাই কালার, নট দ্য ব্রিটিশ ফ্ল্যাগ, সেড গান্ধীজি স্টোরি। বলছে, কিন্তু তুমি কেবল ত্রিবর্ণ পতাকার অধীনেই প্রতিযোগিতা করতে হবে তোমাকে, ব্রিটিশ পতাকার অধীনে নয়। গান্ধীজি ধীরে বললেন, হাউ ক্যান আই ডু দ্যাট, জানকী দাস এনকোয়ারি করলেন। আমি সেটা কিভাবে করবো, জানকী দাস জিজ্ঞেস করলেন। উই হ্যাভ এ ফ্ল্যাগ, আমাদের একটা পতাকা রয়েছে, দ্য ট্রাই কালার, ত্রিবর্ণ পতাকা। টেক ওয়ান উইথ ইউ টু জুরি, তুমি এই পতাকার একটা জুরিকে নিয়ে যাও। হাইড ইট আন্ডার ইউর শার্ট, তোমার জামার নিচে লুকিয়ে রাখবে। অ্যান্ড হোয়েন দ্য টাইম ইজ রাইট, এবং যখন সঠিক সময় আসবে, কাট অফ দ্য স্ট্রিং অফ দ্য ইউনিয়ন জ্যাক, তখন কি করবে, তুমি ইউনিয়ন জ্যাক, যেটা ব্রিটিশ সরকারের যে পতাকা, তার দড়িটা কেটে দেবে। অ্যান্ড হোস্ট আওয়ার ফ্ল্যাগ ইনস্টেড, এবং তুমি আমাদের পতাকা উত্তোলন করবে। গান্ধীজি গান্ধীজি ডিসিসিভলি, দৃঢ়ভাবে বললেন তিনি। জানকী দাস কুড নট বিলিভ হিজ ইয়ার্স, জানকী দাস তার কানকে যেন বিশ্বাসই করতে পারছে না। হি স্ট্যামার, তিনি আমতা আমতা করতে লাগলেন। হাউ কুড আই ডু দ্যাট, আমি কি করে এটা করব, ইট ইজ টু মাচ ফর মি, এটা আমার জন্য অনেক বেশি হয়ে যাবে। আই অ্যাম এ কমনার, যেটা প্রবলেম, কমনার, আমরা সবাই কমনার, মানে তিনি বলছেন যে আমি তো একটা সাধারণ মানুষ, আমি এত বড় কাজ কি করে করবো, জাস্ট অ্যান অর্ডিনারি ইয়ং ম্যান, খুব সাধারণ একটা ইয়ং ম্যান। আই এম নো হিরো, আমি তো কোনো হিরো নই। আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ দ্য গাটস টু টেক সাচ এ রিস্ক, আমার মনে হয় না যে এমন ঝুঁকি নেওয়ার সাহস আমার আছে বলে, আমি তো এরকম ঝুঁকি নিতে পারবো না। এবার নিচে লেখা রয়েছে ইউনিয়ন জ্যাক হচ্ছে ব্রিটিশ ফ্ল্যাগ সেই সময়টা। আচ্ছা, নেক্সট বলছে, আই ডোন্ট সি এ ক্রাউড ইন ইউ, আই ডোন্ট সি এ কাওয়ার্ড ইন ইউ। বলছে, আম, আমি তোমার মধ্যে কোনো কাওয়ার্ডিস মানে কোনো ভীরুতা তো দেখছি না, কোনো ভয় তো কিছু দেখছি না, কাপুরুষের মতন কোনো কিছু ভয় পাওয়া এরকম তো কিছু আমি দেখছি না। সেড দ্য মহাত্মা ইন টিজিং টোন, মহাত্মা কি করলো, তাকে টিজ করলো, তাকে মজা করে বললেন। দেন আস্ক, তারপরে জিজ্ঞেস করলেন, ডু ইউ ওয়ান্ট টু লিভ ফর 50 ইয়ার্স অর 10,000 ইয়ার্স, তুমি 50 বছর বাঁচতে চাও না 10,000 বছর বাঁচতে চাও। আচ্ছা, এটা কেন বলেছে বলতো, নিচে একটা কোয়েশ্চেন ওরা করেছে, হোয়াই ডু ইউ থিঙ্ক গান্ধী সেজ দ্যাট জানকী দাস ক্যান লিভ ফর 10,000 ইয়ার্স, কিভাবে জানকী দাস 10,000 বছর বাঁচতে পারে, কি মনে হয় গান্ধী কেন বলেছেন? উম, কেন, ভাবো ভাবো, কিভাবে 10,000 বছর বাঁচতে পারে, কোনো প্রাণী 10,000 বছর বাঁচতে পারবে না আমাদের, যা মনে হচ্ছে বলো, কেন বলেছেন গান্ধীজি? উম, অ্যাকচুয়ালি কি, কারা চিরজীবন বাঁচে বা 10,000 বছর বা বেশি বছর বাঁচে, যারা আমাদের স্মরণীয় হয়ে যায় ইতিহাসে, আমাদের হিস্ট্রিতে যারা স্থান পেয়ে যায় আমাদের, মানে আমরা যারা চিরজীবন কোনো ভালো কাজ করে যাই, দোজ পিপল হু ডিড সামথিং গুড ফর নেশনস অর ফর ম্যানকাইন্ড,
মানুষের জন্য অথবা দেশের জন্য যারা খুব ভালো কাজ করে গেছে তারাই 10,000 বছর বাঁচতে পারবে, তারাই চিরজীবন বাঁচে। যেমন আমরা এখনো আহ সুভাষচন্দ্র বোস, এখনো রবীন্দ্রনাথ ঠাকুর, এখনো স্বামীজি, এখনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মনে করি, এখনো রাজা রামমোহন রায়কে মনে করি। কারণ তারা ইমমর্টাল। কিভাবে ইমমর্টাল হতে পারে মানুষ? একমাত্র বাই দেয়ার গুড ডিডস। তাদের নিজের ভালো কাজ দিয়ে আমরা ইমমর্টাল হতে পারি, তাছাড়া আর কোনো উপায় নেই ইমমর্টাল হওয়ার। তো এরকম একটা স্টোরি রয়েছে যে আমরা কিন্তু একজন বর চেয়েছিলেন। এই আমরা আমাদের হিউম্যান রিপ্রেজেন্টেটিভ একজন, মানে একটা মানুষ প্রথম পৃথিবী সৃষ্টির সময় ভগবানকে বর চেয়েছিলেন সাধনা করে যে আমি ইমমর্টাল হতে চাই, আমি কখনো মরতে চাই না। ভগবান অ্যাকসেপ্টও করেছিলেন, কিন্তু তাও মানুষরা আমরা ইমমর্টাল নয় কেন? ভগবান অ্যাকসেপ্ট করেছিলেন জাস্ট একটা কন্ডিশনে, তুমি ইমমর্টাল হতে পারবে। তুমি ইমমর্টাল হতে পারবে মানে তোমার নাম ইমমর্টাল হতে পারবে, তোমার বডি নয়, তোমার সোল ইমমর্টাল হতে পারবে। মানে তুমি যদি ভালো কাজ করো কোনো কিছু, তোমার দেশের জন্য, তোমার নেশনস এর জন্য, তোমার ওন ডিডস এর জন্য, বা হিউম্যান কাইন্ডের জন্য, হ্যাঁ মানে হিউম্যানদের জন্য বা ম্যানকাইন্ড এর জন্য কিছু করে যাও, বড় সড়ো কিছু ভালো কাজ করতে পারো, তবেই তোমায় ইমমর্টাল হতে পারবে। ঠিক আছে? তো সেই জন্য আমরা কিন্তু এই একটা ভাবে ইমমর্টাল হতে পারি। তো জানকী দাস ওয়াজ বাফেলড বাই দ্য কোয়েশ্চেন। জানকী দাস কিন্তু এই প্রশ্নটা শুনে বিভ্রান্ত হয়ে গেল। হি টার্ন টু দ্য মহাত্মা সাইলেন্টলি। তিনি মহাত্মার দিকে কোনো নিঃশব্দে তিনি তাকালেন। দেন গান্ধী সেড, তারপরে গান্ধী বললেন, ইফ ইউ ওয়ান্ট টু লিভ ফর 10,000 ইয়ার্স, যদি তুমি 10,000 বছর বাঁচতে চাও, ইউ উইল হোস্ট দ্য ফ্ল্যাগ অ্যান্ড বি প্রিপেয়ার টু ডাই ফর দ্য কান্ট্রি। তাহলে তুমি পতাকাটা উত্তোলন করবে ওখানে, আর দেশের জন্য প্রাণ দিতেও প্রস্তুত থাকবে। জানকী দাস প্রেসড গান্ধীজির palm টু শো দ্যাট হি হ্যাড আন্ডারস্টুড। তখন জানকী দাস গান্ধীজির হাতটা চেপে ধরলেন, ঠিক যেন বোঝালেন যে তিনি বুঝতে পেরেছেন তাকে কি করতে হবে। সো আই হ্যাভ won you to my cause, গান্ধীজি জোক। বলছে, গান্ধীজি মজা করে বললেন, তাহলে আমি তোমাকে আমার উদ্দেশ্য রাজি করাতে পেরেছি, তাই তো? জানকী দাস ডিড জাস্ট হোয়াট মহাত্মা গান্ধী এক্সপেক্টেড অফ হিম। জানকী দাস ঠিক সেই কাজটা করলেন যা মহাত্মা তার কাছে আশা করেছিলেন। দ্য ক্রাউড অ্যাট দ্য স্টেডিয়াম অ্যাট জুরিচ উইটনেস দ্য স্ট্রেঞ্জ সিন। এই জুরিকে স্টেডিয়ামের দর্শকরা একটা অদ্ভুত দৃশ্য দেখলেন। ইট ওয়াজ জানকী দাসের ফাইনেস্ট আওয়ার। এটা ছিল জানকী দাসের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। হি কুড নেভার ফরগেট দিস হিজ মুভমেন্ট অফ ট্রাম্প। তিনি তার বিজয়ের সেই মুহূর্ত কখনোই ভুলতে পারবেন না। দ্য ইউনিয়ন জ্যাক কেম ডাউন, ইউনিয়ন জ্যাককে নামিয়ে দেওয়া হয়েছিল, অ্যান্ড ইন ইটস প্লেস, এবং এর জায়গায় দ্য ট্রাই কালার ফ্লাটার্ড ইন দ্য এয়ার। ভারতের যে ত্রিবর্ণ পতাকা বাতাসে উঠতে লাগলো। কত সুন্দর গল্পটা, বলো? তাহলে কোনো কোয়েশ্চেন থাকলে আর এখান থেকে। টাইম ইজ রাইট মানে? যখন সঠিক সময় আসবে, রাইট মানে আমরা জানি পাকা। তাহলে ফল কখন পাকে? যখন সঠিক সময় হয়, যখন ওটাকে আমরা ইউজ করতে পারবো, সেটাই বলছি। যখন সঠিক সময় আসবে ওটাকে একটা ফেজ দিয়ে বোঝাচ্ছে, টাইম। স্যার আর তো এখানে কিছু কোশ্চেন নাই। ওকে, দেখো এটা কিন্তু একটা প্যাট্রিয়টিক স্টোরি, তাই তো? যেখানে আমরা দেখতে পাচ্ছি ভালোবাসা, দেশের জন্য লাভ, কারেজ, আইডেন্টিটি, এই জিনিসগুলো। বেশ, এই ক্লাসে টাইম প্রায় ওভার। নেক্সট ক্লাসে এই কোশ্চেন আনসার গুলো করে দিই। না হলে এটা পড়ো, আজকে নেক্সট ক্লাস অন্য সাবজেক্ট নিয়ে যাবো। বেশ, চলো নেক্সট ক্লাস সায়েন্স এর নিই তাহলে। চলো, টাটা।